সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। এটা একটা অনেক বড় ষড়যন্ত্র চলছে, অনেক বড়, এবং আমাদের সময় নষ্ট করা হচ্ছে যাতে আমরা ফার্দার রিভিউ পিটিশনটা এই 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে না করতে পারি। একদিকে চোখের জল, শিক্ষকদের রাস্তায় বসে পড়া, আর অন্যদিকে আজকে পর্যন্ত নির্লজ্জ সার্কাস, কমেডি শো, নির্লজ্জ মিথ্যা এবং ঢপবাজি চলছে। এই মুহূর্তে আমার মনের অবস্থাটা কিরকম জানেন? একেবারে 2 রকমের মনের অবস্থা। 1, খুব ভালো লাগছে। 2, খুব খারাপ লাগছে। কেন খুব খারাপ লাগছে? যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আমাদের এই বাংলা সমাজে আজকে কি ঘটছে সেটা দেখে প্রত্যেকের খারাপ লাগবে। শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে, সমাজ গড়ার দায়িত্ব যাদের তারা চাকরিহারা হয়ে রাস্তায় বসে কাঁদছে। খুব ভালো কেন লাগছে? কারণ 4 দিন আগে সাংবাদিক হিসেবে যেটা বলে দিয়েছিলাম যে ব্রাত্য বাসু বেমালুম ঢপ দিচ্ছেন, মিথ্যা কথা বলছেন, সেটা আজকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল। শিক্ষিত শিক্ষকদের বোঝাতে পারছি না যে সংবিধানের নামে শপথ নিয়ে যারা মন্ত্রী হয়েছেন তারা ঢপ দিচ্ছেন আর মিথ্যা কথা বলছেন। তারা কিছুতেই যতক্ষণ না খবর মিলে যাচ্ছে ততক্ষণ আমাদের মতন ছোট ইউটিউবারদের বিশ্বাস করছেন না। আমি বলেছিলাম 4 দিন আগেই, ব্রাত্য বাসু যখন বললেন সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যানকে পাশে বসিয়ে যে যোগ্য অযোগ্যদের তালিকা আমরা সোমবার সন্ধ্যে 6টার মধ্যে প্রকাশ করে দেবো, আমি পরিষ্কার বলেছিলাম শিক্ষামন্ত্রী পরিষ্কার ধাপ্পা দিচ্ছেন না। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আমার কথা বিশ্বাস করেনি। তারা আশা করে সোমবার বিকাল 4টে 3টে থেকে হাজির হয়ে গেল এসএসসি ভবনের সামনে, যোগ্য অযোগ্যদের তালিকা নাকি আলাদা হয়ে যাবে। একটু মাথা দিয়ে তারা ভাবলো না যে এসএসসি কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে, বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে, যে এসএসসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে, যে এসএসসি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে পারেনি বা করতে চায়নি, তারা 2 দিনের মধ্যে কি এমন পিসি সরকারের ম্যাজিক করবে যে সোমবার সন্ধ্যে 6টার মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দেবে? শিক্ষিত শিক্ষকরা একটুও মাথা দিয়ে ভাবলেন না, যা হবার তাই হলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার ঢপবাজি এবং ব্রাত্য বাসুর পুরো কমেডিয়ান সার্কাস দেখছে গোটা বাংলা। মমতা এবং ব্রাত্য বাসুকে দেখে লিটারালি আজকে হাসছে গোটা বাংলা। ঠিক কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের, সবটা দেখাবো, চোখে আঙুল দিয়ে দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 4-5 দিন আগেই বিক্ষোভ দেখাচ্ছিল চাকরিহারা শিক্ষকরা। আপনারা জানেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ঠিক হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেটাই বহাল রাখা হয়েছে। 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে। এর মধ্যে অশিক্ষক কর্মচারী যারা ছিলেন গ্রুপ সি গ্রুপ ডি তাদের চাকরি ফেরত হবে না, সুপ্রিম কোর্ট বলিয়ে দিয়েছে। বাকি যারা অযোগ্য বলে যাদেরকে ঘোষণা করেছিল রাজ্য সরকারের এসএসসি, সেই 8,000 লোকেরও চাকরি হবে না ঘোষণা করে দেওয়া হয়েছে। বাকি যে 17,000 চাকরি আছে যারা যোগ্য না অযোগ্য বোঝা যায়নি তাদেরও চাকরি চলে গেছে। আন্দোলন চলছিল। 4-5 দিন আগে ব্রাত্য বাসু সিদ্ধার্থ মজুমদারকে নিয়ে ঘোষণা করলেন সোমবার সন্ধ্যে 6টার মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা ঘোষণা করে দেবো। সেই শুনে নাচতে নাচতে বেরিয়েও এলেন যোগ্য বা অযোগ্য শিক্ষক শিক্ষিকারা। তারা বেরিয়ে এসে বললেন কোনো চিন্তা নেই, 21 তারিখ সন্ধ্যে 6টার মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা হয়ে যাবে। খুব খুশিতে ছিলেন তারা। আজকে ব্রাত্য বাসু তাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং আজকে চাকরিহারা শিক্ষকদের একটা উপলব্ধি হচ্ছে যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ধাপ্পাবাজ। আমি বলছি না, আজকে এই এসএসসির সামনে যারা আন্দোলন করছেন শিক্ষক শিক্ষিকারা চাকরিহারা তারা বলছেন। ব্রাত্য বাসু 180 ডিগ্রি ঘুরে গেছেন। যিনি বলেছিলেন যে সোমবার সন্ধ্যে 6টার মধ্যে সব লিস্ট প্রকাশ করে দেবো, তিনি আজকে এসে ঘোষণা করছেন কই সুপ্রিম কোর্ট তো বলেনি যে লিস্ট প্রকাশ করে দেবো।
তাহলে 4 দিন আগে সার্কাসের নামে, কমেডির নামে এই চাকরিহারাদের ধাপ্পা দেওয়ার কি দরকার ছিল মাননীয় শিক্ষামন্ত্রী? কি বললেন আজকে ব্রাত্য বসু? ভালো করে সবটা শুনুন। সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা, যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে, এটা তাদেরই কথা। তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি, কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি। এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। বলছি যোগ্যের তালিকা প্রকাশ করতে পারলেন না কেন? আর যদি আইনি পরামর্শ অনুযায়ী না পারেন তাহলে যারা কারা বেতন পাবে, কারা স্কুলে যাবে, এগুলো নির্ধারণ হবে কি করে? সবকিছু তো এর পুরো তালিকাতে আমরা কি বলেছি, প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই 17 তারিখে যে মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য। এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। যোগ্য নয় মানে টোটাল টিচার যাদের চাকরি যাচ্ছে এর মধ্যে পুরো ভাগটা মানে 17,206 জন, 206 যে সংখ্যাটা দেওয়া আছে। হ্যাঁ, সেটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। হ্যাঁ, সেই কাজ আমাদের করতে দিন। তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। আইনি পরামর্শ পাইনি, আমি যে বললাম আপনাদের। কথা হচ্ছে যে এদের মধ্যে একজনকেও, যাদের কথা আপনারা বলছেন, তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? উত্তর হচ্ছে 1-2 জায়গায় করেছেন, সেখানেও আমরা সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে যাতে এরা প্রত্যেকে কাজে যেতে পারেন আমরা তার বন্দোবস্ত করেছি। তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। আর আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সত্যি কথা বলতে কি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখাতে না এখন আমাদেরই খুব খারাপ লাগে। এত ঢপবাজি দেন, এত মিথ্যা কথা বলেন, বাংলার মানুষকে এত গবেট ভাবেন, ভাবা যায় না। মাননীয়া কবে বুঝবেন যে আপনাকে 3 বার ভোট দিয়েছে বলে এই রাজ্যের সব মানুষ গবেট নয়? তারা একটু দেরি করে পরিবর্তন করে। 1977-এ পরিবর্তন করেছিল ভোট দিয়ে, 2011-এ পরিবর্তন করেছিল ভোট দিয়ে, আরো 15 বছর কেটে গেছে। এবার যে তারা পরিবর্তন করবে না এমন কোনো গ্যারেন্টি কিন্তু নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে উল্লেখযোগ্য কথা বলেছেন। 1, আমি কলকাতায় থাকলে 1 মিনিটে সমস্যার সমাধান করে দিতাম। 2, আপনাদের কি এসে গেল? যোগ্য কি অযোগ্য তালিকা আপনাদের মাথা ব্যথা কেন? আর 3, যান মাইনে দিচ্ছি, আমরাই তো মাইনে দেবো। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? কমেডি সার্কাস দেখুন, ভালো লাগবে, হাসতে তো পারবেন। জীবনে আমাদের হাসির অভাব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাধ্যমে আমাদের কিছুটা হাসিতে রাখেন। দেখুন আপনারা। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই।
কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। চাকরিহারারা আজকে বুঝে গেছেন শিক্ষামন্ত্রী ঢপ দিচ্ছেন, সবচেয়ে বেশি ধাপ্পা দিয়েছেন শিক্ষামন্ত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঢপবাজি করে গেছেন। এতদিনে আজকে এসে তারা বুঝতে পারছেন, যখন ব্রাত্য বসু সুপ্রিম কোর্টের অজুহাত দেখিয়ে পরিষ্কার বলে দিলেন যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা যাবে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে বলছেন তোমাদের কি দরকার যোগ্য অযোগ্য, সরকার আছে, কোর্ট আছে। চাকরিহারারা আজকে বুঝতে পারলো যে কি ঢপবাজ চোর দুর্নীতিবাজ রাজ্য সরকারের হাতে তারা পড়েছে। কি বলছেন তারা আজকে থেকে শিখে? এরা এতদিন আমার কথা বিশ্বাস করেনি, চিৎকার করে বলে গেছি ব্রাত্য বসু ঢপ দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন, এরা এতদিন বিশ্বাস করেনি। স্বাভাবিক, আমি এটাও জানি, এটাই স্বাভাবিক। সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হয়েছেন, তাদের কথা বিশ্বাস করবে নাকি আমার মতো একজন সামান্য ইউটিউবারের কথা বিশ্বাস করবে? আজকে কি বলছেন চাকরিহারারা দেখুন আপনারা। যারা আমাদের চাকরিটা খেয়ে নিল, লিটারালি খেয়ে নিল, যারা টাকা খেলো, চাকরি খেলো, আমাদের ভবিষ্যৎ খেলো, আমাদের সম্মান খেলো, যারা এই বাংলার শিক্ষক সমাজকে ধ্বংস করে দিল, তাদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। তারা বারবার মিথ্যে কথা বলেছে, তারা বারবার বলেছে আমাদেরকে আমাদের ওএমআর এর মিরর ইমেজটা দেবে। আগের দিনও কথা দিয়েছিল, আপনারা সবাই জানেন, মিডিয়াও জানে, প্রত্যেকটা মানুষ জানে বাংলার। আজকে গতকালকে তারা কথা ঘোরাচ্ছে, তারা এখন আইনি যুক্তি দেওয়ার চেষ্টা করছে, যেখানে সুপ্রিম কোর্ট নিজে সিবিআই এর দেওয়া জমা করা মিরর ইমেজ একসেপ্ট করেছে, সেখানে এসএসসি কে সেটাকে একসেপ্ট না করার, আজকে আমাদের সবার চাকরি খাওয়ার জন্য এসএসসি এই মিরর ইমেজটা আমাদের দিচ্ছে না। অথচ এসএসসি আমাদের কাছে স্বীকার করেছে যে এই এসএসসির কাছেই সব মিরর ইমেজ আছে 22 লাখের। তো আজকে দিতে হবে আমাদের 22 লাখের মিরর ইমেজ, না তো আমাদের এই আন্দোলন বন্ধ হবে না। আর তার সাথে যারা টেম্পটেড, যারা নন টেম্পটেড, আনটেম্পটেড, তাদের আলাদা সার্টিফাইড লিস্ট দিতে হবে, তবে আমরা থামবো। আর যদি মনে করে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করবে, যে প্রথম 3টে কাউন্সিলিংকে আলাদা করবে আর তারপরের কাউন্সিলিং গুলোকে আবার আলাদা করবে, করে আমাদেরকে আমাদের শক্তি কমাবে সংগঠনের, বা আমরা লড়াই করতে পারবো না, তাহলে ভুল ভাবছে। আমরা আলাদা হব না, আমরা প্রত্যেকটা মানে যতগুলো কাউন্সিলিং হয়েছে সব হাইকোর্টের অর্ডারে হয়েছে, অতএব কাউকেই কিন্তু এখানে অস্বীকার করা যায় না। কোনো রকম ভাবেই ভরসা করি না, কারণ উনি যখন 11 তারিখে বলেছিলেন যে আইনীয় পরামর্শ নিয়ে মিরর ইমেজ এবং সেগ্রিগেশন যেটা আনটেন্টেড লিস্ট যেটা সার্টিফাইড করে দেবেন, উনি বলেছিলেন যে 21 তারিখের মধ্যে উনি দেবেন, কিন্তু উনি তো দিলেন না। উনি তো তখনই জানতেন, যদি সুপ্রিম কোর্টের এরকম কোনো নির্দেশ থেকে থাকে উনি সেটা জানতেন, তাহলে জেনে তখনই বলতে পারতেন। তাহলে তিনি ওই আন্দোলনটাকে ভয় পেয়েছিলেন, যাতে সময় নিয়ে পরিকল্পনা করে এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া যায়, তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং তিনি জানতেন যে তিনি প্রতিশ্রুতি রাখবেন না। ওর জন্য কালকে তিনি আসেননি, এবং আমরা যতক্ষণ পর্যন্ত ছিলাম উনি একবারও দেখা করেননি। উনি অন্য জায়গা থেকে বলছেন যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, দেওয়া যাবে না। তাহলে এই নির্দেশ তো আগেই উনি দেখেছিলেন, তাহলে উনি আগে কেন বলেননি? স্লোগান উঠে গেছে, চোরের দল, চোরের রাজ্য। এতদিন পর তারা বুঝে গেছেন যে চোর দুর্নীতির সরকার তাদের জন্য কিচ্ছু করবে না, কারণ মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে 31শে মের মধ্যে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি জারি হবে, 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে চাকরির নিয়োগ সম্পন্ন হয়ে যাবে। এরা যারা আছে প্রত্যেকের ছাঁটাই হয়ে যাবে, লাস্ট ডেট 31শে ডিসেম্বর। সবাই বুঝে গেল যোগ্য চাকরি প্রার্থী বা অযোগ্য চাকরি প্রার্থী যারা কোনো ঠিক করা যায়নি
তারা আজকে এসে ঠেকে শিখলো, ঠেকে বুঝলো যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কতটা ঢপবাজি করতে পারেন। কি বলবেন আপনারা? এতদিন আমাদের কথা বিশ্বাস করেনি, জানেন, স্বাভাবিক ঘটনা। ওই যে বললাম, ইউটিউবারদের কে বিশ্বাস করে? সংবিধানের নামে শপথ নেওয়া দুই মন্ত্রী যখন ঢপবাজি দিচ্ছেন, তাদের কথাই তো বিশ্বাস করতে হবে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।